নমস্কার, স্বাগত ফোর্থ পিলার উইথ দ্য পিপলে। আজকে আমরা বেরিয়েছি কলকাতা শহরের বাইরে। রাজনৈতিক মারামারি, হানাহানি, খুনোখুনির বাইরে যে বাংলা রাজনীতি নিরপেক্ষে নিজের মতো করে এগিয়ে চলার চেষ্টা করছে তার খবর করতে আমরা বেরিয়েছি। কলকাতা থেকে বাঁকুড়া হয়ে পুরুলিয়ার পথে ছাতনা ছাড়িয়ে 10 কিলোমিটার দূরে গুড়সকরা গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া দুই জেলার সীমান্তে। সেখানে তেপান্তর বলে একটি রিসোর্টে কিছু সমাজসেবীর উদ্যোগে, সাধারণ মানুষের উদ্যোগে চলো শিখি এই বাচ্চাদের নিয়ে একটি উদ্যম। এখানে সোনামণি মুর্মু, বিকাশ টুডু, অনামিকা হেমব্রম এরা আসে পড়তে আসে কাছেই গ্রাম থেকে। এটা কিন্তু একটা সাপ্লিমেন্টারি স্কুল, এখানে প্রথাগত সরকারের দ্বারা স্বীকৃত স্কুল এটা নয়। এই স্কুলে এদের লক্ষ্য হচ্ছে এই সাধারণ পরিবারের, অতি সাধারণ জনজাতি পরিবারের এই বাচ্চাদের লেখাপড়া শিখিয়ে কেন্দ্রীয় সরকারের একলব্য বা নবোদয় বিদ্যালয়ের যোগ্য করে তোলা। বেশ কয়েক বছর আগে এখান থেকে প্রথম একজন একলব্য স্কুলে পড়তে যায় এবং তাতে এখানকার গ্রামের মানুষের চোখটা খুলে যায়। তারা বুঝতে পারেন যে কিভাবে শিক্ষা তাদের জীবনকে বদলে দিতে পারে। এখানে কাছের গ্রাম থেকে বাচ্চারা এখানে আসে, চলো শিখির এই উদ্যমে আসে। আমাদের সঙ্গে এখানে রয়েছেন রূপবতী মুর্মু, তিনি এদের প্রাইমারি একেবারে সব থেকে ছোট বাচ্চা যারা রয়েছে তাদের পড়াশোনার দিকটা দেখেন। আর একজন শিক্ষক আছেন। এদের একটাই লক্ষ্য, যেটা বললাম, যে ওই সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুল যেখানে লেখাপড়া, হোস্টেল রয়েছে, সেখানে আবাসিক স্কুল, বাধ্যতামূলক আবাসিক স্কুল, সেখানে লেখাপড়া, খাওয়া দাওয়া সমস্ত কিছুর দায়িত্ব সরকারের, কেন্দ্রীয় সরকারের। সেই স্কুলে, একলব্য স্কুলে যাতে বাচ্চারা যেতে পারে, সেটা হচ্ছে এই উদ্যমের লক্ষ্য। গত বছর এখান থেকে 4টি বাচ্চা বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে যে একলব্য বিদ্যালয় রয়েছে সেখানে পড়ার সুযোগ পেয়েছে। কিভাবে চলে সাধারণ মানুষের সাহায্যে একেবারে সাধারণ মানুষদের নিয়ে এই উদ্যম, তা নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব। কথা বলবে বাচ্চাদের সঙ্গে, তাদের যারা পড়ান, তাদের পরিবারের লোকজনের সঙ্গে। এই নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান। শহরের বাবুদের কাছে রিসর্ট হলেও গুড়সকরা গ্রামের অধিবাসীদের কাছে তেপান্তর আর একটা গ্রাম। এখানকার বাচ্চাদের, এই চলো শিখি উদ্যমের বাচ্চাদের দিন কাটে গুড়সকরা আর তেপান্তরের মধ্যে ভাগাভাগি করে। জনজাতি অধ্যুষিত গ্রামটিতে দারিদ্র্যের ছাপ আছে, কিন্তু মলিনতা নেই, ক্লেদ নেই। গাড়ি করে বড় রাস্তা দিয়ে একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যেতে মিনিট 5 মতো সময় লাগে। আর মাঠের মধ্যে দিয়ে যেভাবে দ্রুত পায়ে গ্রামের মানুষ হাঁটেন, তাতেও সময় লাগে ওই 4-5 মিনিট মতোই। সকালবেলা 6:30 থেকে 8:30 পর্যন্ত এখানে চলো শিখির বাচ্চাদের ক্লাস, আর তারপরে ব্রেকফাস্ট, সকালের খাওয়া। তারপর তারা চলে যায় গ্রামে নির্ধারিত স্কুলে। আবার তারা বিকেলবেলা খেলাধুলোর জন্য প্রায়শই চলে আসে এখানে, মানে এই তেপান্তরে।
কুরসাকড়া গ্রামের চলশিখি এই শিক্ষা উদ্যমের বাচ্চাদের, ছোট বাচ্চাদের মানে ক্লাস 3 পর্যন্ত যারা, তাদের লেখাপড়ার দিকটা দেখেন রূপবতী মুর্মু। রূপবতী আমার সঙ্গে রয়েছে। রূপবতী, বা আমি আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করব। আপনি নিজে থাকেন কোথায়? এই সামনে বর্ষি গ্রাম। আচ্ছা, আপনি কোথায় পড়াশোনা করেছেন? 10 পর্যন্ত সে ঘাটরাঙ্গামাটি হাই স্কুল, তারপর হাই সেকেন্ডারি আররা হাই স্কুল, আর বিএ সে বাঁকুড়া শারদামণি কলেজ। আপনি কলেজে পর্যন্ত পড়েছেন। এখন আমি জানি যে আপনার বাচ্চা যে তরাস মুর্মু বসে আছে, এ কেজিতে পড়ে, প্রি প্রাইমারিতে পড়ে, এ এখন এই একলব্য স্কুলে যাওয়ার লক্ষ্যে এখানে পড়াশোনা করছে। আপনি অন্য বাচ্চাদের পড়ান, একই সঙ্গে আপনার নিজের বাচ্চা, রূপবতী নিজের বাচ্চাও এখানে স্কুলে পড়ে। এটা এখানে এরকমই, মানে রূপবতীর বাচ্চা যেখানে পড়ে অন্য বাচ্চারাও সেখানেই পড়ে, রূপবতী তাদেরও পড়ান, নিজের বাচ্চাকেও পড়ান। আপনি নিজে তো এরকম কোন সুযোগ পাননি। সুযোগ পাইনি। আপনার কি মনে হয় এরকম সুযোগ পেলে কি হতো আপনার? আরো উন্নতি হতো, মানে যেমন একটু জোরে বলুন। এরকম সুযোগ পেলে কি হতো আপনার? উন্নতি হতো, মানে আরো সুযোগ সুবিধা অন্য। এখানে যে পড়ান, আপনার এই বাচ্চাদের যে পড়ান, এদের পুষ্টির কি ব্যবস্থা, খাওয়া দাওয়া কি ব্যবস্থা? সে পুষ্টিকর খাবারই দিই। ভাতের সঙ্গে কোনোদিন ডিম ভাত, মাংস ভাত, তারপরে আলু সোয়াবিন, মানে আলাদা আলাদা। আজকে হলে হয়তো ডিম ভাত, কালকে হবে সবজি ভাত, পরের দিন আবার অন্য সবজি দিন। সপ্তাহে 2 দিন মানে ডিম আর মাংস থাকে সপ্তাহে। এরা তো সকালে এখানে এসে 6:30 থেকে 8:30 অব্দি এইখানে পড়ে, এখানে এরা ভাত খায়, খেয়ে তারপর স্কুলে যায়। স্কুলে মিড ডে মিল পায়? হ্যাঁ, মিড ডে মিল পায়। স্কুলেও মিড ডে মিল পায়। আপনি আপনার নিজের ছেলেকে নিয়ে কি আপনি ভাবেন, বড় হয়ে কি হবে, কি করবে? এখন তো শিশু বাচ্চা, তো এখনো বোঝা যায় না, আর গ্রামের বাচ্চা তো। তাহলে কিছু তো আপনার ভাবনা আছে যে বড় স্কুলে পড়াশোনা করবে? হ্যাঁ, বড় স্কুলে পড়াশোনা করবো। এই তো কোচিং সেন্টারে পড়ি। কোচিং সেন্টারে পড়ে। এখানে আপনারা যে পড়ান, আপনাদের সুযোগ সুবিধা, এই সমস্ত জামা দেখতে পাচ্ছি, এই সমস্ত দিয়েছে নিশ্চয়ই। এরা কি সুযোগ সুবিধা পান আপনারা এখান থেকে, এই চলশিক্ষিতে, সেটা বলেন আমাকে। এটা এখান থেকে দেওয়া হয়েছে, সে দিদি দিয়েছে এই জামা প্যান্ট গুলো। দিদি দিয়েছে? আর আমাদের সে মাসে যেটা বেতন হয়েছে সেটাই, আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। বেতন পান এখান থেকে চলশিক্ষিতে? কত বেতন পান আপনি? প্রায় 2,500। 2,500 টাকা বেতন পান, ভালোই তো পান নাকি? অন্য চাকরির চেষ্টা করুন না, আমাদের সে ঘরের কাজ করতে হতো, তাহলে এখানে যা 3 ঘন্টার মধ্যে ছাড়ে দিয়ে ঘরের লোকগুলো, তারপর এরপরে ঘরের কাজ করি। রূপবতীকে ঘরের কাজ করতে হয়? রূপবতী মুর্মুকে ঘরের কাজও করতে হয়। এখানে সকালবেলা 3-3.5 ঘন্টার কাজ, এই 25-30টি বাচ্চাকে পড়ানো, ক্লাস প্রি প্রাইমারি থেকে আমাদের হিসেবে ক্লাস 3 পর্যন্ত তাদের সেই ক্লাসের মধ্যে তারা পড়ে। এখান থেকে তিনি যা পারিশ্রমিক পান সেটা হচ্ছে 2,500 টাকা। আমাদের কিন্তু মনে হয় তার থেকে অনেক বড় কথা যে রূপবতী এই যে উদ্যোগটার সঙ্গে যুক্ত হয়েছেন, যেখানে নিজের সন্তান এবং এলাকার সমবয়সী অন্য বাচ্চাদের তারা যে বিরাট একটা স্বপ্ন দেখছে, তারা যে একটা জীবনের শিক্ষার দ্বারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে, তার সঙ্গে রূপবতী যে নিজেকে যুক্ত করতে পেরেছেন, তার জন্য কিন্তু রূপবতী আমার মতে ভাগ্যবতীও বটেন। ঠিক বললাম কি? ঠিকই বলেছি? রূপবতী মনে করছেন ঠিকই বলেছি, রূপবতী একই সঙ্গে ভাগ্যবতীও বটেন। রূপবতী যে দিদির কথা বলছেন, দিদি বলতে সারা বাংলায় যাকে বোঝা যায় তার কথা নয়, সেই দিদির জন্য আমরা অপেক্ষা করছি। কিছুক্ষণ এরপরেই অনুষ্ঠানের পরের অংশে আমরা কথা বলতে যাচ্ছি সেই দিদির সঙ্গে, রূপবতী যে দিদির কথা বলছেন।
সেই দিদি কিন্তু এই বাচ্চাদের জীবন বদলে দেওয়ার চেষ্টার রূপবতী যে দিদির কথা বলছিলেন, সারা বাংলায় দিদি বলতে সাধারণভাবে যাকে বোঝায় বা যে ভাবনার সকলের মাথায় আসে, এ দিদি সে দিদি নন। ইনি হচ্ছেন দেবশ্রী সরকার। নমস্কার। দেবশ্রী হুগলি জেলার মশাটে এক মাদ্রাসার শিক্ষক, সেটা হচ্ছে তার পেশা। আর এখানে এই তেপান্তরের সঙ্গে যুক্ত চলো শিখি উদ্যম, এটা হচ্ছে তার প্যাশন, তার নেশা। আমরা কথা বলছিলাম দেবশ্রী এখানকার বাচ্চাদের সঙ্গে যারা পড়ান তাদের সঙ্গে, সকলেই আপনার কথা বলছেন, দিদি দিদির কথা বলছেন। আপনি এই উদ্যোগের সঙ্গে কিভাবে যুক্ত হলেন এবং কিভাবে এটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে চান সেটা নিশ্চয়ই। আমাদের এনজিও আছে চুঁচুড়া পরশপাথর ফাউন্ডেশন, সেটাকে আমি এবং আমাদের সেক্রেটারি আছেন দীপান্বিতা পাল দুজনে, এবং আমাদের আরও সঙ্গী সাথী আছে। তারা আমরা একটা কাজ করবো বলে কিছু শুরু করেছিলাম, কিন্তু আমরা পরে ভাবলাম যে কিছু সাস্টেনেবল কাজ করতে হবে। খাওয়ার দেওয়া বা জামা কাপড় দেওয়া এগুলো তো সবাই করে, কিন্তু এমন কিছু করতে হবে যাতে ভবিষ্যতের কথা মাথায় থাকবে। সেই জন্য আমরা তেপান্তরের সঙ্গে কোলাবোরেশনে এখানে পড়াশোনার জন্য প্রথমে শুরু করেছি চলো শিখি, যেটা নাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমরা 2022-এ আমরা শুরু করি, মার্চ মাস থেকে শুরু হয় এটা। প্রথমে আমরা ভেবেছিলাম শুধু পুষ্টিকর খাবার দাবার দেওয়া হবে বাচ্চাদের, তারপরে আমরা আস্তে আস্তে দেখলাম শুধু খাওয়া না, এরা পড়াশোনার দিক থেকেও তখন অনেক পিছিয়ে ছিল, কারণ লকডাউন ছিল। সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা পড়াশোনাটাও শুরু করি, এবং আস্তে আস্তে যখন দেখলাম যে এদের শুধু দল ছুটের ব্যাপারটা খুব আছে, এরা যে একটা টাইমের পর এদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, আর্থিক ড্রপ আউট হয়ে যাচ্ছে, আর্থিক অবস্থার জন্য হচ্ছে যে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে আর ছেলেরা কাজে লেগে পড়ছে। সেটা থেকে আমাদের একটা চিন্তা ভাবনা আসে যে এদের কিভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এদের চিন্তা ভাবনা, গ্রামের চিন্তা ভাবনা কিভাবে পাল্টানো যায়, সেই কথা মাথায় রেখে আস্তে আস্তে আমরা 5-এ এদের নানা রকম স্কুলে পরীক্ষা দেওয়া শুরু করলাম। আমাদের এখান থেকে একটি বাচ্চা রোহিত, সে নবোদয়ে পরীক্ষা দিয়ে যথারীতি চান্স পেয়েছে, কেন্দ্রীয় সরকার, হ্যাঁ, সে চান্স পেয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো 5টি বাচ্চা এবং একটি মেয়ে, হ্যাঁ, তাদেরও আমরা, তারা গেছে হচ্ছে একলব্যতে তারা চান্স পেয়েছে, তারা এখন পড়ছে। এবং আমাদের সেই থেকে চিন্তা ভাবনা যে এদের 12 পর্যন্ত কি করে আমরা পড়াশোনাটা সিকিউর করতে পারি, এবং 12 পাশের পর আমরা দেখবো এদের কেরিয়ার কাউন্সিলিং করাবো। কেরিয়ার কাউন্সিলিং করিয়ে আমরা দেখবো যে এভাবে কোন দিকে যেতে পারে। হয়তো আপাত দৃষ্টিতে আমাদের এই প্রচেষ্টার কোনো রূপ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আজ থেকে 5 বছর পরে হয়তো আমরা তার পরিবর্তন রূপটা আমরা দেখতে পাবো। আজকে আমরা এখানে একই সঙ্গে এই গাছ লাগানো দেখলাম। হ্যাঁ, এখন বোধহয় আষাঢ় মাস প্রায় শেষ হয়ে আসছে, গাছ লাগানো দেখলাম। এই গাছগুলো তো আজকে যখন লাগানো হলো, এগুলো তো চারা মাত্র। একদম।
আপনি যে কথা বলছেন গাছের ক্ষেত্রে তো তাই, সেটা তো হ্যাঁ। অনেক দিন পরে যখন বড় হয়ে আর তার পূর্ণ রূপ নেবে, তার ফুল ফল দেখবো, হ্যাঁ। তখন আমরা তার পূর্ণ বিকশিত রূপটা দেখতে পাবো। এখন তো আমরা যে শিশুদের দেখছি চারপাশে ঘুরে বেড়াচ্ছে, খেলা করছে, পড়াশোনা করছে, খুনসুটি করছে, খাচ্ছে বসে, আবার দেখলাম আমরা যে মুড়ি দিয়ে চপ দিয়ে মেখে খাচ্ছে, জল দিয়ে, যেভাবে ওরা খায় খেতে অভ্যস্ত, এটা তো শৈশব। হ্যাঁ। এখন তো আপনারা সত্যি এদের একেবারে বীজ অবস্থায় ধরেছেন, সদ্য চড়া ফুটে বেরিয়েছে, ধীরে ধীরে পূর্ণ বিকাশের পথে যাবে। একলব্য স্কুলে যাওয়াটা আমি দেখি এদের কাছে একটা এক ধরনের স্বপ্ন বলা যেতে পারে, পরিবারের দিক থেকেও এদের দিক থেকে। একলব্য স্কুলে ঠিক ব্যাপারটা কি, মানে এটা কিভাবে? একলব্য স্কুলে যেটা হয়, ওরা ক্লাস 6 থেকে একটা ভর্তি নেয়, 9 থেকে একটা ভর্তি নেয়। এবার 6 থেকে যে ভর্তি নেয় এটা লটারিতে হয়। হ্যাঁ, সেখান থেকে ফর্ম তোলা হয় এবং বাচ্চাদেরকে সেখানে যাবতীয় ডকুমেন্টস দিয়ে দেওয়া হয়, এবং সেখানে যখন ওরা চান্স পায়, আমরা কি করি, একটা বাচ্চা হোস্টেলে থাকতে গেলে যাবতীয় যা লাগে, এদের তো বাড়ির আর্থিক অবস্থা সেরকম নয়, তা আমরা সমস্ত কিছু দিয়ে তাদের পাঠিয়ে দিই। এবং এও বলা আছে যে তোমরা যখন আসবে এইখানে এসে চলশিক্ষিতে এসে তোমরা যা শিখেছো, তোমরা যা শিখছো, সেগুলো তোমার পরবর্তী যে প্রজন্ম আছে, যে বাচ্চাগুলো আছে তোমার, তাদের তোমরা শেখাও। এবং সত্যি ছেলেরা এসে এখানে শেখায়। এবং নবোদয় বিদ্যালয়েও আছে, সেখানে কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পেতে হয়। একলব্যতে যেমন লটারির মাধ্যমে হয়, নবোদয় হয় পরীক্ষা হয়। কিন্তু এই স্কুলগুলোতে তো কেন্দ্রীয় সরকার পুরোপুরি দায়িত্ব নিচ্ছে পুরোপুরি। বাচ্চাটি, মানে তার পড়াশোনা, খাওয়া দাওয়া, হোস্টেল, সমস্ত কিছু নিখরচা, এবং ক্লাস 12 পর্যন্ত এক হিসেবে তার পড়াশোনাটা নিশ্চিত করা হচ্ছে। সেটা একটা মানে পরিবারের আর্থিক অবস্থার সঙ্গে লেখাপড়ার কোনো সম্পর্ক না সম্পর্ক থাকছে না। যেমন একটা মেয়ে, তাকে মাধ্যমিক, খুব বেশি হোক মাধ্যমিক, তারপরে তাকে কিন্তু বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বাড়ি থেকে। সেই জায়গাটা যে একটা ট্রাইবাল মেয়ে, তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। আমরা যখন তাকে হোস্টেলে পাঠাতে পেরেছি, তার সঙ্গে সঙ্গে পরবর্তী আরো মেয়েদের, মায়েদের কি হচ্ছে, চিন্তা ভাবনা পাল্টাচ্ছে, যে ওই মেয়েটা গেছে যখন, তাহলে আমাদের মেয়েদেরও আমরা পাঠাই, পড়াশোনা করুক, কিছু করুক, আমাদের মতো যেন ওই রোজের রোজ খেটে না খেতে হয় ওদের। এই চিন্তা ভাবনাটা গ্রামের আমরা পরিবর্তন করতে পেরেছি। দেবশ্রী যেটা বলছেন, আসলে সত্যি সত্যি শিক্ষার লক্ষ্য তো তাই। একটি বাচ্চা, একটি ছেলে বা একটি মেয়ে পড়াশোনা করে, ডিগ্রি অর্জন করে, চাকরি করবে, নিজের পরিবার সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এমন ঘটনা আমরা দেখি না তা নয়, প্রায়শই দেখি। দেশের সর্বশ্রেষ্ঠ বলে কথিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও তো একই ঘটনা আমরা দেখতে পাই। দেবশ্রীদের এবং চলশিক্ষির মতো উদ্যম, এদের লক্ষ্য কিন্তু আলাদা। এদের লক্ষ্য হচ্ছে বাচ্চাটি যখন শিক্ষিত হবে, বড় হবে, শিক্ষার জন্য তার জীবনে যে ভ্যালু এডিশন হবে, সেটা যে যাতে সে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে পারে, সেটা তারা চেষ্টা করছেন। অবশ্যই এখনো তো ফল দেখার সময় হয়নি, সবে আপনারা 2-2.5 বছর মতো শুরু করেছেন। আরো হয়তো 10 বছর পরে আমি আশা করবো যে ফল দেখা যাবে, যখন ওখান থেকে বাচ্চারা ফেরত আসবে এই সমাজে। তো এখানে এসে কিছু করতে হবে তা নয়, শিক্ষার মূল্যটা সে এখানে সবচেয়ে বড় কথা, তাদের চিন্তা ভাবনার পরিবর্তন। এটা একটা বড় দেখেছি আমরা, যে শুধু ওদের না, ওদের কেন্দ্র করে ওদের বাড়ির লোকেদের যে চিন্তা ভাবনা, একটা গ্রামের যে চিন্তা ভাবনা, সেটা পুরো পরিবর্তন হয়েছে। এবং মায়েরা চাইছে, বাবারা চাইছে যে ওরা শিক্ষিত হোক। যেটা আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এতটা বড় করে আমরা দেখিনি। এবং আমরা তো ট্রাইবাল বাচ্চাদের নিয়েই কাজ করি, অন্য কোনো বাচ্চা আমরা নিই না। আমরা 30টা বাচ্চার দায়িত্ব নিই, প্রত্যেক বছর 30টা বাচ্চা। এবার এই 30টা বাচ্চা আস্তে আস্তে যেমন উপর দিকে উঠে ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা আবার নিচের ক্লাস থেকে ভর্তি করাচ্ছি। এবার এই যে 30টা বাচ্চা, এদের দেখে আশেপাশের গ্রাম থেকেও আমাদের ফোন করছে যে আমাদের বাচ্চাগুলো নিন ভর্তি, কিন্তু আমাদেরও তো একটা লিমিটেড ক্যাপাসিটি আছে, তার বাইরে আমরা নিতে পারি না। তো দেখছি, চেষ্টা করছি এটা যেন আরো বৃহত্তর আকারে যদি আমরা পরবর্তীকালে করতে পারি, তাহলে আরো গ্রাম উপকৃত হবে, আরো শিশু উপকৃত হবে আমাদের দ্বারা। সেখানেই তো আমরা আমাদের মনে হয় যে এই চলশিক্ষির মতো উদ্যম, দেবশ্রী সরকার, এদের মতো মানুষদের যে কাজ, এটা খুব ভালো, এটা আদর্শ হিসেবে ভালো, একটা পাইলট প্রজেক্ট হিসেবে ভালো। কিন্তু এটাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া, বৃহত্তর সারা যে সমাজে ছড়িয়ে দেওয়া, সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া, সেটা তো শুধু ব্যক্তির উদ্যমে সম্ভব নয়। সেখানেই তো সরকারের ভূমিকার প্রশ্ন আসে। সে প্রশ্ন আমরা বহুবার তুলেছি, তা নিয়ে বহু আলোচনা হয়েছে।
দেবশ্রী যে মূল পরিবর্তনের কথা বলছেন, যে বাচ্চাটি শিখছে, শুধু তার জীবন বদলাচ্ছে না, সে যে পরিবার থেকে আসছে, যে সমাজ থেকে আসছে, তার ভাবনা চিন্তার পরিবর্তন হচ্ছে, তারও বাস্তব নিদর্শন আমরা এই অনুষ্ঠানে পেশ করব। দেবশ্রীর সঙ্গে আমরা যাব গুরসকরা গ্রামে, যেখান থেকে বাচ্চাগুলি আসছে। ধন্যবাদ দেবশ্রী। গ্রামে গিয়ে আরেকবার আপনার সঙ্গে কথা হবে। হ্যাঁ নিশ্চয়ই, গ্রামে আমরা আর যাব। এখানে আপনার একজন কোন স্টুডেন্টকে ডাকুন, একটু তার সঙ্গে কথা বলুন। মোনালিসা, মোনালিসা এদিকে আসো। নাম কি তোমার? মোনালিসা মুর্মু। মোনালিসা মুর্মু। তুমি একবার কলকাতা গিয়েছিলে, কলকাতাতে আমার সঙ্গে তোমার দেখা হয়েছিল একটা অফিসে, মনে আছে? কয়েকদিন আগে। তুমি কি করতে গেছিলে কলকাতাতে? স্পোর্টসে। হ্যাঁ, মোনালিসা আসলে স্পোর্টসে খুব ভালো। এখানে যারা ওকে স্থানীয় স্পোর্টসে দৌড়তে দেখেছেন তারা বলে ও হরিণের মতো দৌড়য়। তো সেই জন্য একটা চেষ্টা করা হয়েছিল কলকাতাতে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সেখানে সম্ভাবনাময় অল্প বয়সী অ্যাথলিটদের যে ট্রায়াল হয়, সেখানে মোনালিসাকে পাঠানো হয়েছিল। মোনালিসার অবশ্য বয়স একটু বেশি কম, হাইটটা খুব ভালো। সেখানে একবারও ট্রায়াল দিয়ে এসেছে। আমরা আশা করব ভবিষ্যতে নিশ্চয়ই আবারও ট্রায়ালের সুযোগ পাবে এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেভাবে ট্রেনিং দেয় সেই ট্রেনিংয়ের সুযোগ পাবে। মোনালিসা, এই স্কুলে তুমি যে পড়তে আসো, তোমার কেমন লাগে? তুমি যে অন্য এমনি গ্রামের স্কুলে পড়ো আর চলশিক্ষিতে পড়ো, দু জায়গায় তোমার কেমন লাগে একটু আমাদের বলো। তোমার স্কুলের কথা বলো, যা তোমার মনে হয়। স্কুল তো ভালোই লাগে, স্কুল ভালো লাগে, স্কুলও ভালো লাগে, তার সাথে সাথে এখানেও ভালো লাগে। এখানে তো খাওয়া দাওয়া হয় ভালো নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া হয় ভালো, পড়াশোনাও হয় ভালো। আচ্ছা, তোমার এখন কোন ক্লাস? ক্লাস 5। নবোদয়ের জন্য রেডি হচ্ছে। নবোদয়ের জন্য পরীক্ষা রেডি হচ্ছে, তাই তো? ইয়েস। আচ্ছা, নবোদয় কি কি পরীক্ষা দিতে হবে জানো? হ্যাঁ, মানে নবোদয়ে কোশ্চেন থাকবে, অঙ্ক থাকবে, তারপরে ম্যাথ, তারপরে বাংলা। আচ্ছা, অঙ্ক আর বাংলা, আর ইংরেজি থাকবে নাকি? না, ইংলিশ থাকবে। অঙ্ক আর বাংলায় পরীক্ষা দিতে হবে। তৈরি হচ্ছ? হ্যাঁ। আচ্ছা, এখানকার দিদিমণিরা, স্যারেরা, মাস্টারমশাই যে পড়াচ্ছেন, হ্যাঁ। বাড়িতে পড়াশোনা করো? হ্যাঁ, করি। কি করো? রাত কতক্ষণ পড়াশোনা করো বাড়িতে? রাত 10টা অবধি করি, মানে অনলাইন ক্লাস হয় রাতে। অনলাইন ক্লাস হয়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোমাকে অনলাইন ক্লাস করতে আমি দেখেছিলাম আগে একবার। তুমি মোবাইলে স্যার পড়ান না? ইয়েস। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। আমরা তোমার বাড়িতেও যাব, তোমার বাড়িতে গিয়ে একটু কথা বলবো তোমার বাড়ির লোকজনের সঙ্গে। খুব ভালো। মোনালিসা মুর্মুর জন্য আমাদের অনেক শুভেচ্ছা রইল, যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে ও পড়াশোনা করছে, নবোদয়ের পড়াশোনার পরীক্ষার ভিত্তিতে, অথবা একলব্যতেও নিশ্চয়ই চেষ্টা করবে এখানে লটারি ভিত্তিতে ভর্তি হয়, কোথাও না কোথাও উচ্চতর শিক্ষার সুযোগ পাবে বলে আশা করছে মোনালিসা। অনেক শুভেচ্ছা রইল তোমার জন্য, আমাদের জন্য। গ্রামে ঘুরলে আধুনিক জীবনযাত্রার কিছু ছাপ কিন্তু চোখে পড়ে। অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা, উন্নত ভালো জীবনযাপনের প্রতি যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের থাকে, তারও স্পষ্ট প্রভাব চোখে পড়ে। কিছু কিছু বাস্তব নিদর্শনই রয়েছে। প্লাস্টিকের ট্যাঙ্ক বাড়ির মাথায়, কোনো বাড়িতে সোলার প্যানেল, ইলেকট্রিকের মিটার, এই ধরনের জিনিস কিন্তু এইরকম গ্রামেও আজকাল আর একেবারে বিরল নয়। কিছুক্ষণ আগে যাদের সঙ্গে কথা বলছিলাম, ওই বিকাশ টুডু, তারাস মুর্মু, মোনালিসা মুর্মু, তারা যে স্বপ্ন নিয়ে বড় হচ্ছে, তার আইকন হচ্ছে এই গড়সকরা গ্রামে আমার সঙ্গে যে বসে আছে এখন, সে লক্ষ্মীমণি মুর্মু। একলব্য স্কুলে ক্লাস 6-এ পড়ে, বোর্ডিং স্কুল, সেখানেই থাকে, খাওয়া দাওয়া সমস্ত কিছু সেখানেই। আমাদের সৌভাগ্য যে আজকে একটা শনিবার হওয়া সত্ত্বেও বাড়িতে রয়েছে, কারণ আপাতত কয়েকদিনের জন্য শরীর ভালো নয় বলে বাড়িতে এসেছে। ফিরে যাবে, সপ্তাহের শুরুতেই ফিরে যাবে। তার বাবা বা মা তাকে পৌঁছে দেবে প্রায় 3 ঘন্টার দূরত্বে মুকুটমণিপুরে একলব্য স্কুলে। এখান থেকে বাঁকুড়া হয়ে যেতে হবে।
স্কুলে কি পড়াশোনা করো তুমি? পড়াশোনা এখানকার যে স্কুলে গিয়ে পড়তে, ওখানকার স্কুলে গিয়ে পড়তে কিরকম অন্যরকম লাগে সেটা একটু আমাদের বলতে পারবে? কিরকম লাগে ওখানে স্কুলে পড়তে? ভালোই লাগে। কি পড়ো ওখানে? হ্যাঁ, কি কি সাবজেক্ট পড়ো বলো, আমাকে বলো। কি পড়ো? অঙ্ক পড়ো, গণিত, বিজ্ঞান এগুলো পড়ো না? ইতিহাস, ভূগোল? লজ্জা পাচ্ছ খুব? লজ্জা কি আছে? স্কুলটা কিরকম? স্কুলটা কিরকম? একলব্য স্কুলটা কিরকম? ভালোই। কি আছে ওখানে? কি খেতে দেয় ওরা? তো হেসেই হেসেই কি করো সারাদিন? কি করো? পড়াশোনা করা ছাড়া আর কি করো? সকালবেলা ঘুম থেকে উঠে কি করো? কখন সকালবেলা ঘুম থেকে উঠে মাঠে দৌড়তে যাই। আচ্ছা, মাঠ থেকে আসার পর পড়ে। পড়ো? কতক্ষণ পড়তে হয়? এই 7টা থেকে 8টা। আচ্ছা, তারপরে স্নান করি, আচ্ছা তারপরে খাবার খাই, তারপরে স্কুল যাই। আচ্ছা, কি খাবার দেয় ওখানে? ভাত, আর সবজি, ডাল। আচ্ছা, আর মাছ, মাংস। আচ্ছা, তারপরে স্কুলে তো পড়াশোনা করলে, তারপর স্কুলে পড়াশোনা বিকেল পর্যন্ত হলো, তারপরে একটু খেলি। আচ্ছা, তারপরে সন্ধ্যাবেলা মুড়ি খাই। মুড়ি খাও, তারপরে প্রার্থনা করি। থেকে থেকে নিয়ে এলাম। ও, তুই ওইটা কি একই গ্রাম? মানে এটা এখান থেকে একটু দূরে। শিক্ষা কত বড় সুযোগ মানুষের জীবন এনে দেয়, কিভাবে মানুষের জীবন বদলাতে পারে এই গ্রামে আসলে স্পষ্টতা বোঝা যায়। এখানে বসে পড়ছি। মোনালিসা মুর্মু হচ্ছে বলা চলে এই যে চলো শিখি বলে যে উদ্যোগ, এর একজন অন্যতম সম্ভাবনাময় একজন ছাত্রী হচ্ছে মোনালিসা মুর্মু। আমরা কথা বলছি মোনালিসার মা অঞ্জনা মুর্মুর সঙ্গে। আপনার কয়টি ছেলে মেয়ে? আমার 3 মেয়ে 1 ছেলে। মোনালিসা কি বড়? না, মেজো, ওর বড় আছে। আচ্ছা, আপনি নিজে কি করেছেন? পড়াশোনা করেছেন? আমি হাই সেকেন্ডারি পাস করেছি। কোথায়? কোন স্কুলে? ঝাটিপাড়ি গার্লস হাই স্কুল। ঝাটিপাড়ি গার্লস হাই স্কুল। হাই সেকেন্ডারি পড়াশোনা করেননি? না, তারপর বিয়ে হয়ে আর পড়াশোনা করি। এখন এই যে আপনার মেয়ে পড়াশোনা করছে, ওর লক্ষ্যটা কি? আপনাদের কি চান কি? কোথায় চাই বলতে এখন ভালো পড়াশোনা করুক, যদি চাকরি বাকরি না পারে যেমন নিজের পায়ে আর কি দাঁড়াতে পারে, শিক্ষিত, উচ্চশিক্ষা শিক্ষিত হোক, এটাই চাই। এরপরে কোথায় ভর্তি হবে আপনি জানেন? এখান থেকে ওই যে নবোদয়ের জন্য মানে অ্যাডমিশনের জন্য কোচিং দেওয়া হচ্ছে, ওকে ক্লাস 3 থেকে কোচিং নিচ্ছে, এখনো কোচিং ওর চলছে। ওখানে এই 2025 সালে অ্যাডমিশন টেস্ট দেবে। আচ্ছা, নবোদয় তো পেয়ে গেলে খুবই ভালো। একলব্যতেও হয়তো চেষ্টা করবে। হ্যাঁ, একলব্যতে চেষ্টা করবো। লটারি ভিত্তিক তো ওখানে ফর্মটা ফিল আপ করে রাখবো। তো আপনি কি চান আপনার ছেলে মেয়েরা বড় হয়ে কি করুক? চাই তো নিজের পায়ে দাঁড়াক আর কি, ওদের যেটা পছন্দ। ও তো স্পোর্টসে মোটামুটি ভালোই আর কি, যেখানে যায় ও স্পোর্টসে আর কি মানে ফার্স্ট হয়ে আসে। এই যে যোগাতে, দৌড়ে আগের বছর দুটোতেই ফার্স্ট হয়েছিল, জেলা পর্যন্ত গেছিল। তো ওর লক্ষ্যটা বেশিরভাগ যাতে করে মানে পুলিশের ক্ষেত্রে আর কি ইয়ে রাখবো, মানে লক্ষ্যটা আর কি, লক্ষ্যটা রাখা হবে। এরকম কোন জায়গায় যদি সুযোগ পায়? হ্যাঁ, পাই, যদি পাই। এই যে এইখানে চলো শিখিতে এসে শেখে, এতে আপনার মেয়ে কি সুবিধা হচ্ছে, কি উপকার হচ্ছে বলে মনে হয়? উপকার হচ্ছে অবশ্য, এখানে যে টিচার গুলো আছে সেগুলো ভালো পড়ায়। আবার এই যে সকাল টাইমটা ওর টিউশন নেই,
তো ওই টাইমটা এখানে শিখছে, তারপরে স্কুল আছে, তারপরে আবার 2টো থেকে কোচিং আছে, মানে ও সবসময় মানে আর কি কালচারের মধ্যেই রয়ে যাচ্ছে। ওই যে এখন তো আপনি বললেন যে হায়ার সেকেন্ডারি পাস করার পর বিয়ে হয়ে গেছে, আর লেখাপড়া হয়নি, এই যে মেয়েরা রয়েছে তাদের বিয়ে টিয়ে দেওয়ার ব্যাপারে কি ভাবেন? মানে বিয়ে দেওয়ার ব্যাপারে এখন যদি ওরা ভালো পড়াশোনা করে, র্যাঙ্ক যদি ওদের ভালো হয়, তাহলে হয়তো ওরা যতদূর পড়াশোনা করবে ততদিন পর্যন্ত আমি পড়াশোনা চালিয়ে যাবো। মানে তার ক্ষেত্রে যে পড়াশোনাটা বন্ধ করে বিয়ে দেবো তার কোনো মানে নেই। এই আত্মবিশ্বাসটা শিক্ষা যেটুকু সুযোগ এরা এখন পাচ্ছেন এদের মধ্যে সঞ্চারিত করতে পেরেছেন এদের সঙ্গে যারা রয়েছেন তারা। মেয়ে হলে বিয়েই একটা পরিণতি কিশোরী বয়সের পর, এটা এখন আর এরা মনে করছেন না। এরা মনে করছেন শিক্ষার যে সুযোগটা দিয়েছে তার সদ্ব্যবহার করে যতদূর সম্ভব এগিয়ে নিয়ে যাবেন, তারপরে নিজের যোগ্যতায় এরা নিজস্ব জীবন গড়ে নেবে। এই শিক্ষার আলো, এই চেতনা এদের মধ্যে পৌঁছে গিয়েছে, এটা একজন নাগরিক হিসেবে আমাদের ফোর্থ পিলারকে অত্যন্ত উদ্বুদ্ধ করে। আমরা আশা করব যে আমাদের দর্শকদেরও এই ভাবনা উদ্বুদ্ধ করবে। চলশিখিকে কেন্দ্র করে গুরসগড়া গ্রামের এই জনজাতিভুক্ত বাচ্চারা ভালো স্কুলে পড়ার যে সুযোগ পেয়েছে তার প্রভাব তাদের পরিবারের, তাদের গ্রামের, তাদের সমাজের উপরও পড়তে শুরু করেছে। আশেপাশের গ্রাম থেকে এখন তেপান্তরের কাছে অনুরোধ আসছে তাদের বাচ্চাদের জন্য যেন এই সুবিধার, এই সুযোগ প্রসারিত করা হয়। যদিও সেটা সম্ভব নয়, একটা সীমিত ক্ষমতার মধ্যে এদের কাজ করতে হবে। এবার আমরা কথা বলছি লক্ষ্মীমণির মায়ের সঙ্গে, সাধেমণি মুর্মু। আপনার বাচ্চা কাচ্চা কয়টি? দুটি, একটাই বেটি, একটি বেটা। বেটা বড় না বেটি বড়? বেটি বড়। আচ্ছা আচ্ছা। তো বেটি যখন প্রথম স্কুলে গেল, একলব্য স্কুলে গেল, আপনাদের কিরকম লাগছিল, কিরকম লাগতো সেটা বলেন একটু আমায়। মানে এই গ্রামের স্কুলে না একালব্যে তো এখন মোটামুটি মানে এখানে যেটা মানে হয়েছিল মানে ওরালে মানে বাড়ে গেছে, মানে পড়াশোনাটা এখানে বেশি ভালো, মানে ভালো হচ্ছে। যেমন আমাদের ধারে তো অত ইংলিশে হয় নাই, তো ওখানে যাই পর মানে যখন গেল তখন মানে প্রথম অত মানে পড়তে পারতেছিল না, দিয়ে এখন তো মানে অনেকটা মানে স্পিড হয়েছে, মানে আগের বাহ, এখন ইংলিশে পড়তে পারে। হ্যাঁ, সবই করতে সবই মানে পাচ্ছে। প্রথম যেমন মানে আমাদেরও মানে তখন তো বাংলা মিডিয়াম করতেছিল, দিয়ে বলি এখন মানে প্রথম ইংলিশ মিডিয়াম গেল, আমরা বলতেছিলাম যে পারবে না, এরা তো সেই বাংলাতেই কতদিন করেছে, তো হঠাৎ মানে ইংলিশে মানে যাওয়াটা ওদের মানে একটুকু কষ্ট হয়েছিল মানে পড়াশোনা করতে। আপনি নিজে কি পড়াশোনা করেছেন, কত ক্লাস কোন পড়েছেন? আমি করে নাই সেরকম, 7 অবধি করেছি। 7 অবধি করেছেন। আর মেয়েকে নিয়ে কি ভাবেন? মেয়েকে কতদূর পড়াবেন, কি পড়াবেন, নাকি কত বিয়ে দিয়ে দেবেন কোন 10 ক্লাসের পর, কি ভাবেন? এখন অনেক কোনো হয় না, তো ও মানে যতটা করতে ইচ্ছা মানে ততটা করতে আমরা মানে করে দিব, মানে যত ওর ইচ্ছায় আমরা মানে পূরণ করব। ও যদি বলে যে আমি মানে পড়বই, তাহলে আমরা চালিয়ে যাব কোনো কষ্ট করেও। এখন যে একলব্য স্কুলে পড়ে আপনাদের তো পয়সা করে কিছু তো লাগে না, সবই তো সরকার দেয়।
কিছু লাগে না তো, লাগে বলতে তেল সাবান মানে বইতেই মানে পোশাক ওদের ড্রেস ওখানেই দেই, আমাদের ঘরের যাওয়া আসা ওইটাই। এটাই যা খরচা। হ্যাঁ। এই যে আপনার ছেলে এখন কত বড়? 7 বছর। তো ছেলেকে নিয়ে কি ভাবেন? ছেলে কি বেটা কি করবে, তাকে নিয়ে কি ভাবেন? ও ওখানেই দিয়ে আসবো, মানে একসঙ্গে তাহলে থাকবে ওরা। আপনার স্বামী কি করেন? কিছু করে না, এমনি দিন মজুরি। দিন মজুরি করে? কিছু করে না কেন, দিন মজুরি করে। দিন মজুরি। আপনার ছেলে বা মেয়ে বড় হয়ে কি করবে, আপনি কি ভাবেন? ভাবার তো যদি করতে পারে তো কোনো যদি চান্স পাই করে পর, যদি সেই রকম যদি ওদের মানে রেজাল্ট থাকে কিংবা নাম্বার থাকে, তাহলে কোনো কিছু যদি হয় তো মানে ভবিষ্যৎ ওদের ইয়ায় যদি করতে পারে, তাহলে যা কিছু যদি হয়। যে কথাটা বারবার শিক্ষা সংক্রান্ত সমস্ত আলোচনাতে বহু বার নানা সমীক্ষায় উঠে এসেছে, অমর্ত্য সেনের প্রতিটি ট্রাস্ট হয়তো প্রথম বড় করে যার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। আমাদের শিক্ষার মূল্য সম্পর্কে সকলেই অবহিত। জাতি, ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থা নির্বিশেষে শিক্ষার মূল্য বোঝে না এরকম কাউকে ভূভারতে এই বাংলায় খুঁজে পাওয়া যায় না। কাদের খুঁজে পাওয়া যায়? যে কথা বললেন লক্ষ্মীমণি মা, চান্সের কথা বললেন, যারা সুযোগ পায়নি তাদের খুঁজে পাওয়া যায়। একলব্য স্কুলে ভর্তি হওয়া লটারি করে বা পরীক্ষা দিয়ে নবোদয় বিদ্যালয়ে ভর্তি হওয়া একটা চান্স, একটা সুযোগ, যে সুযোগ অনেকগুলো দরজা খুলে দেয়। এই গড়শুকরা গ্রামে কয়েকটি বাচ্চা মাত্র 1-2 বছর হলো এই সুযোগটা পেয়েছে, তাদের সামনে দরজাটা খুলে গিয়েছে। বহু পথ এদের এখনো যেতে হবে, কেউ ক্লাস 6-এ পড়ে, কেউ 7-এ পড়ে, অনেক দূর এখনো যেতে হবে, কিন্তু আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের দরজাটা এদের সামনে খুলে গেছে, স্বপ্ন দেখাটা শুরু হয়েছে। আর যেটা বারবার করে বলার সেটা হচ্ছে, এই স্বপ্ন দেখা, এই সুযোগ পাওয়া, এতে কিন্তু সরকার, প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যাদের নিয়ে মিডিয়ার দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর চর্চা, তার কোনো ভূমিকা নেই। কিছু ব্যক্তির উদ্যোগে, কিছু সমাজ মনস্ক মানুষের উদ্যোগে এই জিনিসটা সম্ভব হয়েছে। এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের সমাজই, কোনো সরকার নয়, কোনো রাজনৈতিক দল নয়।